হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের আমি কেমিস্ট্রির নেক্সট একটা ক্লাসে নিয়ে আসছি। এটা হচ্ছে 7 নম্বর ক্লাস। এই ক্লাসটাতে হচ্ছে আমরা বলতে পারি ফাইনাল টাস্ক, কেননা হচ্ছে আমাদের যেহেতু কলেজে ভর্তি পরীক্ষায় আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। সো আমরা এই ভর্তি পরীক্ষাতে আমাদের বিগত বছরগুলোতে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজে যে ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমি সিলেক্ট করছি এবং সেইগুলো হচ্ছে আমরা এখানে জাস্ট সলভ করার চেষ্টা করি, দেখি আসলে কেমন কোশ্চেন আমাদের আসে। তো আমরা দেখি আমাদের কোশ্চেনগুলো কেমন আছে। আচ্ছা, প্রথমে একটা টপিক হচ্ছে অম্লত্ব এবং ক্ষারত্ব বলতে কি বোঝায়। অম্লত্ব এবং ক্ষারত্ব, দেখো অম্লত্ব মানে হচ্ছে অ্যাসিডিটি আর ক্ষারত্ব মানে বেস বা বেসিক ধর্ম, তাই না? তো এইটাকে আমি যদি তোমাকে এইভাবে মিন করি, দেখো আমাদের অম্লত্ব, আমরা ফার্স্টে আসি হচ্ছে অম্লত্ব। দেখো Na2O, এটার অম্লত্ব কত, ঠিক আছে? তো তুমি যদি এটা Na2O যদি তুমি এটা এই একটা HCl এর সাথে বিক্রিয়া করাও, দেখো তো HCl এর সাথে বিক্রিয়া করাও, দেখো এই কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে? এ হচ্ছে দুইটা HCl এর সাথে বিক্রিয়া করে। তুমি যদি বিক্রিয়াটা সমতা করো, দেখো এখানে NaCl হয় আর হচ্ছে কি হয়, এটা হচ্ছে H2O, দেখছো? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আসলে এটা বিক্রিয়া করার পরে এরকম টাইপের একটা জিনিস তৈরি করে। আমরা যদি এটাকে সমতা করে ফেলি, দেখো সমতা করলে আমাদের এখানে থাকবে হচ্ছে 2 মোল HCl, দেন বিক্রিয়া করে NaCl আর H2 হচ্ছে। তো এটা সমতা করলে এখানে 2 থাকবে আমাদের। ওকে, এখন দেখো এটা যেহেতু একটা অ্যাসিড, তাহলে এটা অবশ্যই একটা ক্ষার হবে, ঠিক আছে? তাহলে কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে? এ হচ্ছে দুইটা HCl এর সাথে বিক্রিয়া করে, তার মানে এর ক্ষারকত্ব হচ্ছে আমাদের 2। এর ক্ষারকত্ব কত? 2। বুঝতে পারছি? তোমাকে দেখতে হবে যে সে আসলে কয়টা এক ক্ষারীয় অ্যাসিড এর সাথে বিক্রিয়া করছে। এক ক্ষারীয় অ্যাসিড এর সাথে বিক্রিয়া করছে, সে কয়টা এক ক্ষারীয় অ্যাসিড এর সাথে বিক্রিয়া করছে? দেখো তো দুইটা এক ক্ষারীয় অ্যাসিড, মানে HCl হচ্ছে আবার এক ক্ষারীয়। কেন এক ক্ষারীয়? কারণ সে যখন একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, মনে করো HCl, তুমি যদি NaOH এর সাথে বিক্রিয়া করাও, দেখো এ হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড আর এ হচ্ছে এক অম্লীয় ক্ষার। তোমাকে এটা বুঝতে হবে। মানে তুমি যদি HCl কে NaOH এর সাথে বিক্রিয়া করাও, তাহলে বিক্রিয়া করে তোমার হচ্ছে NaCl হয় আর হচ্ছে H2O হয়। তাহলে তুমি এই বিক্রিয়া থেকে বলতে পারছো যে আসলে এখানে যে এটা এক মোল এক মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে একটা HCl কয়টা এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে? একটা অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে। মানে সোজা কথা, এই কয়টা OH দেয়? একটা OH দেয়, তাহলে এটা হচ্ছে এক ক্ষারীয় এক অম্লীয় ক্ষার। আর এই কয়টা H+ দেয়? এই একটা H+ দেয়, তাহলে এটা নাম হচ্ছে এক কি ক্ষারীয় অ্যাসিড। তো তোমাকে দেখতে হবে যে একটা অক্সাইড সে কয়টা এক ক্ষারীয় অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে বা কয়টা এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া করছে। যে কয়টা এক ক্ষারীয় অ্যাসিড বা যে কয়টা এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া করবে, সেটাই হচ্ছে ওর ক্ষারত্ব অথবা অম্লত্ব। খুবই সহজ জিনিস, সবাই কি বুঝছেন? আমরা কোনো একটা অক্সাইডকে নিব, জাস্ট দেখবো সে কয়টা এক ক্ষারীয় অ্যাসিড বা কয়টা এক ক্ষারীয় ক্ষারের সাথে বিক্রিয়া করছে। যে কয়টা এক ক্ষারীয় অ্যাসিড বা এক ক্ষারীয় অ্যাসিড অথবা এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ঠিক সেটা হচ্ছে তার অম্লত্ব অথবা ক্ষারত্ব। সবাই ক্লিয়ার? দেখো এখানে Na2, এটা সোডিয়াম অক্সাইড, এটা হচ্ছে ধাতু অক্সাইড। তোমরা সবাই জানো ধাতু অক্সাইডগুলো কি হয়? ক্ষারধর্মী হয়। তাহলে যখন সে HCl এর সাথে বিক্রিয়া করছে, সে কয়টা HCl কে নিচ্ছে? দুইটা। তাহলে আমরা বলতে পারি যে এটার ক্ষারকত্ব হচ্ছে 2। আচ্ছা, আরেকটা টেকনিক আছে, তুমি যদি এটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে তুমি বিক্রিয়া না করেও বলতে পারবা। সেটা হচ্ছে তুমি দেখবা যে এর মধ্যে ধাতু কি আছে, ক্ষারকের মধ্যে ধাতু কি আছে? ধাতু হচ্ছে সোডিয়াম। তাহলে তুমি যেটা করবা যে ধাতুর সংখ্যা তাকে তুমি যোজনী দিয়ে গুণ দিয়ে দিবা, ধাতু যোজনী দিয়ে গুণ দিয়ে দিবা। তাহলে তুমি কি পেয়ে যাবা? তুমি পেয়ে যাবা হচ্ছে ক্ষারকত্ব পেয়ে যাবা। ইজিকলটা হচ্ছে ক্ষারকত্ব। দেখো তো বুঝছো কিনা? খুবই সহজ, কিন্তু কঠিন না। কিন্তু আমি যদি ধাতুর সংখ্যাকে ধাতু যোজনী দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? ক্ষারকত্ব পেয়ে যাবো। দেখো এখানে সোডিয়াম অক্সাইড, ধাতু হচ্ছে এখানে সোডিয়াম, তাহলে সে কয়টা আছে? এখানে দুইটা আছে, ইনটু এখানে সোডিয়াম যোজনী কত? 1, গুণ করলে গুণফল পাচ্ছি আমরা 2, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 2। খুবই সহজ। তুমি জাস্ট যদি এই বেসিক নিয়মটা মনে রাখতে পারো, তাহলে তুমি এখান থেকে যে কোনো জিনিসের অম্লত্ব এবং ক্ষারত্ব বের করে ফেলতে পারবা খুব সহজ নিয়মে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা দেখি ধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী কেন। কোশ্চেন হচ্ছে এইটা। দেখো অধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী কেন আর ধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারধর্মী কেন? ওকে, আমি এটা ধাতুর অক্সাইড একটু আগে লিখলাম। মনে করো আমি লিখছি কি সোডিয়াম অক্সাইড, যে Na2O, আমি এটাকে কার সাথে বিক্রিয়া করাতে পারবো? এটা কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে নাকি ক্ষারের সাথে বিক্রিয়া করবে? দেখো এ বিক্রিয়া করবে হচ্ছে একটা কি HCl এর সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তাই না? তাহলে যদি সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে যদি অ্যাসিড হয়, তাহলে এটা অবশ্যই কি হিসেবে আসে বলো তো? এটা ক্ষার হিসেবে আসে। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে ধাতু অক্সাইডগুলো কি ধর্মী? ধাতু অক্সাইডগুলো হচ্ছে ক্ষারধর্মী। এই বিক্রিয়া করে কি হয়? একটু আগে দেখছি আমরা NaCl
প্লাস হচ্ছে H2O, দেন আমরা সমতা করলাম, সমতা করলে আমরা পাচ্ছি এখানে 2 মোল। তার মানে ধাতুর অক্সাইডগুলো সবসময় কী হবে, ক্ষারধর্মী হবে, ঠিক আছে, কারণ সে হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আর যেহেতু সে এখানে অ্যাসিড আছে, তাহলে এই অক্সাইডটা কী হিসেবে আচরণ করছে, ক্ষার হিসেবে আচরণ করছে। আচ্ছা, তাহলে আমরা একটা অধাতু অক্সাইড দেখি তো SO2, এটা ধরো ফসফরাস পেন্টা অক্সাইড P2O5। আচ্ছা, এটা হচ্ছে একটা কি অধাতুর অক্সাইড, তাই না? আচ্ছা, এখন তুমি এটাকে একটা এটা কিন্তু উভধর্মী অক্সাইড, ফসফরাস পেন্টাক্সাইড উভধর্মী, এটা এসিডের সাথে বিক্রিয়া করে বা ক্ষারের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। যেমন তুমি যদি এখানে এই পানি যোগ করো, তাহলে সে কী তৈরি করবে দেখো তো, সে হচ্ছে এখানে এই হচ্ছে H3PO4 তৈরি করবে। তাহলে সে কী তৈরি করলো, সে একটা অ্যাসিড তৈরি করলো না? তাহলে এই অধাতুর অক্সাইডটা সে পানির সাথে মিশে ফসফরিক অ্যাসিড তৈরি করছে, তার মানে কী ধর্মী অক্সাইড, সে হচ্ছে অ্যাসিড ধর্মী অক্সাইড। বুঝছি? তাহলে এইগুলো নিয়ে আমাদের কোশ্চেন নয়, আমরা জাস্ট বুঝতে পারলাম যে ধাতুর অক্সাইডগুলো কী ধর্মী, অধাতুর অক্সাইডগুলো কী ধর্মী। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড বলা হয় কেন? দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে বলা হচ্ছে উভধর্মী অক্সাইড। কেন? কারণ সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, আবার অ্যালুমিনিয়াম অক্সাইড সে ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। যখন কোনো অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, তাহলে সেই অক্সাইডটাকে আমরা বলি হচ্ছে কি, উভধর্মী অক্সাইড। তাহলে আমরা বুঝতে পারলাম ধাতুর অক্সাইডগুলো নর্মালি কী হয়, সে হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে সেটা হচ্ছে ক্ষারধর্মী। আর অধাতুর অক্সাইডগুলো কী হয়, সে হচ্ছে তোমার ক্ষারের সাথে বিক্রিয়া করে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে অম্লধর্মী। তাই তো এখানে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, সে কিন্তু একটা উভধর্মী অক্সাইড, কারণ সে হচ্ছে এখানে HCl এর সাথে বিক্রিয়া করছে, আবার এখানে NaOH এর সাথে বিক্রিয়া করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অধাতুর মানে ধাতব অক্সাইড হওয়ার পরেও কিন্তু সে উভধর্মী অক্সাইড হিসেবে আচরণ করবে। তো তুমি এইভাবে মনে রাখতে পারো যে গ্রুপ 1-এর গুলো হচ্ছে পিওর কি, গ্রুপ 1-এর মৌলগুলো হচ্ছে পিওর ক্ষারধর্মী, গ্রুপ 2-এর গুলো হচ্ছে ক্ষারধর্মী, আর গ্রুপ 3-এর এই যেগুলো আছে সেগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা মনে রাখতে পারো তুমি যে 3-এর যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, উভধর্মী অক্সাইড। আবার 4টা তো তোমার এটা গেল 5 থেকে শুরু করে তোমার হচ্ছে 5, 6, 7, সেগুলো হচ্ছে তোমার সে 5, 6, 7, মানে তোমার হচ্ছে তোমাদের বইয়ে 5, 6, 7 না, কিন্তু তোমাদের বই হচ্ছে কি 13, 14, 15, 16, 17, 18। তো আমরা 13 তো 3-এর গেল, তো 13টা হচ্ছে এখানে না, আমরা হচ্ছে 14 না, 14 4 নম্বর, এই 15, 16, 17, 18 আমরা এই কয়টা গ্রুপের 15, 16, 17 এই কয়টা গ্রুপকে আমরা বলতে পারছি অধাতুর অক্সাইড গ্রুপ, এবং সেগুলো অবশ্যই কি অম্লধর্মী হিসেবে কাজ করবে। এখন দেখো, আমরা যদি বিক্রিয়াটা করি, আমরা এখানে বিক্রিয়াটা দিয়ে খেয়াল করি, এখানে হচ্ছে Al2O3 এর সাথে HCl বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করে কি তৈরি করে দেখি তো আমরা, AlCl3, এই দেখো AlCl3 প্লাস হচ্ছে আমরা লিখতে পারি এখানে H2O। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে বলতে পারছি যে আসলে কি এটা হচ্ছে একটা ক্ষারধর্মী, কারণ এখানে যেহেতু অ্যাসিড আছে তাহলে সে কী হিসেবে কাজ করবে, এখানে সে ক্ষারধর্মী হিসেবে কাজ করবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কী হিসেবে কাজ করছে বলো, সে ক্ষারধর্মী হিসেবে কাজ করছে। ওকে, আচ্ছা, সমতা করো 3, 2, তাহলে তোমার অবশ্যই এখানে 2 দেওয়া লাগবে, কারণ এখানে 2টা আছে, 2 দেওয়া লাগবে, তাহলে এখানে আমাদের অবশ্যই 6 দেওয়া লাগবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আসলে 6 মোল, তো তোমার অক্সিজেন কয়টা হচ্ছে 3টা, তাহলে এখানে 3 দেওয়া লাগবে। হ্যাঁ, আমরা সমতা করে ফেলছি। ওকে, আচ্ছা, এবার যদি আমরা NaOH এর সাথে বিক্রিয়া করি, তাহলে এখানে হবে হচ্ছে AlOH3 হবে প্লাস Na2O। সমতা করি আমরা OH3, তাহলে 3টা লাগবে, তাহলে ওখানে 2 আছে, তাহলে যদি এখানে 2 দিয়ে ফেলি, আমরা যদি এখানে 2 দিই, দেখো এই 2 দিলাম, দেন এখানে সমতা করি 3 2 6, তাহলে 6 লাগবে, 6 NaOH। তাহলে এখানে অক্সিজেন লাগবে হচ্ছে 3 2 6। তাহলে এই কথাগুলো সামারাইজ করি আমরা একটু। আমরা গ্রুপ 1-এ যেটা আছে, দেখো আমরা কিন্তু 1 লিখছি, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু আছে 1, 2 নম্বর গ্রুপ এইভাবে দেওয়া আছে। তো তুমি এইটাও মনে রাখতে পারো, বাট আমাদের আগের যে পর্যায় সারণী ছিল সেখানে কিন্তু A-B দুটো জিনিসে ভাগ করা আছে, এবং আমাদের কিন্তু এটাও শিখতে হবে। এ হচ্ছে যখন S এবং S-এ যায় এবং P-তে যায়, তাকে আমরা বলেছি এ উপশ্রেণী, তাই না? আর বি হচ্ছে যেগুলো ডিতে যায়। তো তোমার এটা আমি এই ক্লাসে আলোচনা করছি না, এটা আমরা পরের ক্লাসে অন্য একটা ক্লাসে আলোচনা করবো। এখন জাস্ট মনে রাখি গ্রুপ 1-এর মৌলগুলো যে ধাতু, গ্রুপ 2-এর মৌলগুলো ধাতু, এরা অবশ্যই কী হিসেবে কাজ করবে, এরা হচ্ছে
তোমার ক্ষারধর্মী হিসেবে কাজ করবে। আর গ্রুপ 15, 16, 17 এরা হচ্ছে তোমার কী হিসেবে কাজ করবে, অধাতু। সো এগুলো অ্যাসিডধর্মী হিসেবে কাজ করবে। সো অ্যাসিডধর্মী, ক্ষারধর্মী, অম্লত্ব, ক্ষারত্ব এগুলো নিয়ে আমাদের কোনো কোশ্চেন আর সমস্যা হবে না। আমরা পারবো কিনা দেখো, এই কোশ্চেনগুলো আমাদের এনডিসি ভর্তি পরীক্ষাতে আসছে। আচ্ছা, নেক্সট দেখি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা অম্লধর্মী কেন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড সংকেতটা লিখি আমরা AlCl3। যদি আমরা এই সংকেতটা চিন্তা করি AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সরি অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে NH4Cl। দেখো NH4Cl এটার জলীয় দ্রবণ তুমি নিবা, মানে H2O মানে HOH। আচ্ছা, ভালো কথা। তুমি যদি এটাকে জলীয় দ্রবণে মিশ্রিত করো তাহলে এখান থেকে আসলে দুইটা জিনিস ভাগ হয়। একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, মানে হচ্ছে NH4+, আর হচ্ছে এখানে কি হয়, এখানে Cl- হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এখানে অ্যামোনিয়াম এবং Cl- এখন দুইটা জিনিস তৈরি হচ্ছে। আর এখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে H+ আর OH-। তাহলে আমাকে একটু বলো তো এখানে আসলে কে কাকে নিবে। দেখো অ্যামোনিয়াম সে হচ্ছে প্লাস, সে এখান থেকে নেগেটিভটাকে নিয়ে নিবে। তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাবো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4, আমরা লিখবো হচ্ছে OH। আর এখানে কি হবে, আর এখন হচ্ছে HCl তৈরি করবে, এই যে HCl তৈরি করবে। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই যৌগটা যখন তোমার বিক্রিয়া করে তখন হচ্ছে সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl তৈরি করে। তুমি একটু খেয়াল করো, এখানে আমরা যে যৌগটা পাইছি তার মধ্যে এ হচ্ছে উইক বেস আর হচ্ছে স্ট্রং অ্যাসিড। এটা হচ্ছে কি উইক বেস মানে ক্ষার, আর এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড HTRONG, স্ট্রং অ্যাসিড। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে যেহেতু সে স্ট্রং অ্যাসিড তৈরি করছে তাহলে এর জলীয় দ্রবণটা হচ্ছে কি হবে, অবশ্যই অম্লধর্মী বা অ্যাসিডিক তৈরি করবে। আমরা এভাবে চিন্তা করতে পারি যে তোমাদেরকে যদি কোনো একটা যৌগ দেয় দিয়ে বলে যে এটা কি অ্যাসিডধর্মী না ক্ষারধর্মী, তুমি জাস্ট সেটার মধ্যে জলীয় দ্রবণ যোগ করবা, যোগ করে দেখবা যে সে কোনো লবণ হলে জলীয় দ্রবণ যোগ করবা, যোগ করে দেখবা যে সে তার মধ্যে কি হয়। যদি দুইটাই স্ট্রং হইতো তাহলে কিন্তু সেটা নিউট্রাল হইতো, যদি এইটাও স্ট্রং হইতো, বেসটা স্ট্রং হইতো আর অ্যাসিডটা যদি উইক হইতো তাহলে সেটা হয়তো কি হইতো, সেটা হচ্ছে ক্ষারধর্মী হইতো। বুঝতে পারছি? তাহলে এই কোশ্চেনগুলো খুবই সহজ, আমরা পারবো। আচ্ছা, নেক্সট দেখি সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে। সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেট যদি আমরা বিক্রিয়াটা করি, সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3 লিখলাম, তার মধ্যে আমরা কি যোগ করছি, আমরা পানি যোগ করছি, মানে HOH লিখছি। ভালো কথা। এবার আমাকে বলো সোডিয়াম এখান থেকে কাকে নিবে, সোডিয়াম নিবে হচ্ছে এখান থেকে OH কে, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আচ্ছা, লিখলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখান থেকে হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন কাকে নিবে, কার্বনেটকে নিবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে H2CO3, তার মানে এখানে কয়টা লাগবে, আমাদের দুইটা লাগবে। সো এখানে NOH আর H2CO3 তৈরি করছে। সো আমরা এখান থেকে বলতে পারছি যে আসলে এই যৌগের মধ্যে দেখো এটা হচ্ছে একটা স্ট্রং বেস, এটা হচ্ছে কি একটা স্ট্রং বেস, শক্তিশালী ক্ষারক, এটা হচ্ছে স্ট্রং বেস। আর এটা হচ্ছে আমাদের একটা উইক অ্যাসিড। তাহলে যেহেতু উইক অ্যাসিড হয়েছে আর স্ট্রং বেস হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে আসলে এই সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা আমাদের কেমন হবে, আমাদের ক্ষারধর্মী হবে। বুঝতে পারছি? তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, মিশ্রণের প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয়। দেখছে? তাহলে এরকম টাইপের যদি আমাদের MCQ আসে আমরা কিন্তু জাস্ট এইভাবে বিক্রিয়া করে একটু বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। দেখো অ্যামোনিয়াম এর জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, অ্যামোনিয়াম এর জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, তাই না? অ্যামোনিয়ামের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে দেখি আমরা। আমরা অ্যামোনিয়ামটা এঁকে ফেলি। দেখো অ্যামোনিয়ামের সংকেত কি, অ্যামোনিয়া। তাহলে আমরা অ্যামোনিয়া লিখে ফেললাম। এই দেখো NH3, এই যে NH3, আমরা এর জলীয় দ্রবণ নিব, মানে হচ্ছে আমরা এখানে কি নিব, HOH নিব, তাই তো? জলীয় দ্রবণ মানে তো অবশ্যই H আর OH। তোমরা তো জানো যে পানি কিন্তু আসলে H এবং OH এইভাবে ভাঙবে। তাহলে এখানে অ্যামোনিয়ার মধ্যে কিন্তু তুমি জানো যে একজোড়া লন পেয়ার থাকে। তুমি খেয়াল করো যখন অ্যামোনিয়াটা ফর্ম হয়েছে তুমি কিন্তু জানো যে এখানে কি আছে, অ্যামোনিয়ার মধ্যে একজোড়া লন পেয়ার থাকে। লন পেয়ার থাকলে সে কিন্তু কি করতে পারবে, সে এইখান থেকে H+ এর সাথে সে একটা বন্ড করতে পারবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম। ঠিক আছে? তাহলে সেখানে কি প্রথমে করবে, অ্যামোনিয়াম তৈরি করবে, মানে NH4 কি তৈরি করবে বলো, প্লাস তৈরি করবে। কার সাথে, এই যে H+ এর সাথে কি বন্ড তৈরি করবে, সে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ড তৈরি করবে, তৈরি অ্যামোনিয়াম তৈরি করবে। এবার অ্যামোনিয়াম এই যে এখানে যে OH- আয়নটা আছে তার সাথে তোমার বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এই যৌগটা হবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি অম্লীয় না ক্ষার, দেখো তো এটা যেহেতু এটা একটা ক্ষার, তার মানে এইটার জলীয় দ্রবণটা হচ্ছে আমাদের অবশ্যই কি ক্ষারধর্মী হবে, মানে এই যৌগটার জলীয় দ্রবণটা হচ্ছে কেমন হবে, ক্ষারীয় হবে। সো তুমি এভাবে লজিক অ্যাপ্লাই করে করে যে কোনো কোশ্চেন দিলে জাস্ট একটু বুঝে বুঝে বিক্রিয়া করে তুমি সলভ করলে কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। খুবই সহজ। আমরা জাস্ট এরকম টাইপের কোশ্চেনগুলো দেখলে আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি আমরা।
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে? সোডিয়াম ক্লোরাইড, ওকে, আমরা সোডিয়াম ক্লোরাইডটা একটু এঁকে ফেলি। দেখি আমরা NaCl, এই যে NaCl আমরা রাখলাম, এইটার আমরা জলীয় দ্রবণ নিই, আমরা নিয়ে হচ্ছে H আর এই যে OS নিলাম, দেখি বিক্রিয়াটা করে কি হয় বলো। Na এখান থেকে কাকে নিবে? Na এখান থেকে নিবে হচ্ছে OS কে, তাহলে আমরা Na নিলাম হচ্ছে এই যে OS কে নিলাম। আচ্ছা, আমরা এখানে হচ্ছে HCl এর সাথে আমরা বিক্রিয়া করলাম, এই যে HCl এর সাথে বিক্রিয়া করলাম, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে Na নিচ্ছে কাকে? Na নিচ্ছে হচ্ছে OS কে, এবং সে এখান থেকে ওইটা তৈরি করলো, আর এখান থেকে HCl তৈরি করলো। Na এখান থেকে নিচ্ছে হচ্ছে OS কে, আর এখান থেকে HCl নিচ্ছে হচ্ছে ক্লোরিনকে। সো আমরা এখান থেকে বলতে পারি যে আসলে NaOH এবং HCl তৈরি করবে। এবার তুমি একটু খেয়াল করো, এটা কিন্তু একটা স্ট্রং কি, এটা হচ্ছে একটা স্ট্রং বেজ, এটা হচ্ছে কি একটা স্ট্রং বেস, আর এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং অ্যাসিড। তাহলে যখন একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজ হবে, তাহলে তো দ্রবণটা আসলে দুজনেই শক্তিশালী, তাই না? তোমার সলিউশনটা কি দুজনেই শক্তিশালী হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা একটা নিরপেক্ষ দ্রবণ তৈরি করবে। তার মানে এই সলিউশনটা হচ্ছে একটা নিরপেক্ষ হবে। সো আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন দেখলাম যেগুলো আমাদের বিগত বছরগুলোতে আসছে, যে কোনটা অম্লীয়, কোনটা ক্ষারীয়, কোনটা নিরপেক্ষ। তুমি মনে হয় এখন বেসটা ক্লিয়ার করতে পারছো, তুমি এখন জাস্ট বিক্রিয়া লিখে বুঝে এগুলো অ্যান্সার করে ফেলতে পারবা। আচ্ছা দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে? ওকে ফাইন, আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসি, CaOH2। দেখো এটা হচ্ছে তুমি যখন জলীয় দ্রবণে যোগ করবা, এটা তো আসলে অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা দেখো তো, এখানে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, মানে CaOH হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ কিন্তু এটাই হবে, এখানে তো অন্য নতুন কিছু হওয়ার সুযোগ আমরা দেখতে পাচ্ছি না, পাচ্ছি? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণটা হচ্ছে অবশ্যই কি হবে? ক্ষারীয় হবে। এটা একটা ক্ষার, ধাতুর অক্সাইড কি হয়? অবশ্যই ক্ষারধর্মী হয়। তাহলে আমরা এটা বুঝলাম। আর ক্ষারধর্মী আমি বুঝলাম কি হবে, এই দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যদি আমি HCl যোগ করি, তাহলে সে দেখো সে HCl এর সাথে যখন বিক্রিয়া করে কি তৈরি করবে? দেখো সে ক্যালসিয়াম হচ্ছে কাকে নিবে? ক্যালসিয়াম হচ্ছে ক্লোরিনকে নিবে, আর এখান থেকে আমরা H2O পাচ্ছি। তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে দ্রবণটা হবে, তুমি যদি বিক্রিয়া করে ফেলো, তাহলে এখানে এরকম হবে, এবং এখানে 2 মোল লাগবে, সো সমতলে এরকম কিছু একটা আসবে, এবং এখানে আমরা 2H2O দিব। তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে এ হচ্ছে অবশ্যই ক্ষার, আর এটা হচ্ছে একটা অ্যাসিড। তাহলে এ কি হিসেবে কাজ করবে? এ হচ্ছে এখানে ক্ষার হিসেবে কাজ করবে, বেস হিসেবে কাজ করবে। তাহলে আমরা এইটা নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নাই, যে এটা হচ্ছে একটা বেস, এটা হচ্ছে একটা অ্যাসিড, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণটা হচ্ছে আমাদের অবশ্যই ক্ষারধর্মী। দেখো তো সবাই বুঝছেন কিনা? খুবই সহজ, আমরা কিন্তু এভাবে চিন্তা করলে আমাদের কোশ্চেনটা কিন্তু খুব সহজে আমরা অ্যান্সার করতে কি পারবো, খুবই সহজ। সবাই এটা বুঝছে কিনা দেখেন, সবাই কিন্তু আমরা এটা বুঝতে পারছি, খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই আমরা। আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনথালপি বা আয়নীকরণ শক্তি। আচ্ছা আয়নীকরণ শক্তি মানে কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তুমি হচ্ছে একটা সোডিয়াম নিবা, সোডিয়াম হচ্ছে ধাতু, সোডিয়াম নিলা, সোডিয়ামের লাস্ট সেলে কয়টা আছে বলো? সোডিয়াম যদি আমরা রাখি, সোডিয়ামের হচ্ছে 2, সোডিয়াম হচ্ছে 11 মানে কি 2, 8 আর 1, লাস্ট সেলে কয়টা আছে বলো? লাস্ট সেলে হচ্ছে একটা আছে। তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন তুমি বের করো, তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে? Na+ তৈরি করতে হবে, এবং তোমাকে এই একটা ইলেকট্রন বের করতে কিন্তু শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে? শক্তি দেওয়া লাগবে। তাহলে তোমাকে একটা সোডিয়াম থেকে ইলেকট্রন বের করে সোডিয়াম আয়নে পরিণত করতে গেলে তোমাকে শক্তি দেওয়া লাগছে। তাহলে আমি সংখ্যাটা কীভাবে বলবো? যে 1 মোল সোডিয়াম আয়ন থেকে 1 মোল ইলেকট্রন বের করে তাকে 1 মোল সোডিয়াম আয়নে পরিণত করতে যে শক্তি লাগে, সেটার নামই হচ্ছে আয়নীকরণ শক্তি। দেখো তো বুঝছো কিনা? আমরা 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন বের করে তাকে আমরা 1 মোল আয়নে পরিণত করব, যতটুকু শক্তি লাগবে ওই শক্তিটার নামই হচ্ছে আমাদের কি? আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনথালপি। এখন আমাকে বলো, এটা তো শক্তি লাগলো, একটা সামথিং মান লাগছে মনে করো, সেকেন্ড স্টেপটা খেয়াল করো। আমি যদি এখান থেকে Na+ থেকে একটা ইলেকট্রন বের করতে চাই, মনে করো আমি হচ্ছে Na+ থেকে একটা ইলেকট্রন বের করবো, এই যে Na+, সেখান থেকে আমি একটা ইলেকট্রন বের করবো, বের করে কি বানাবো? Na2+। দেখো তো এটা সম্ভব কিনা? দেখো এটা কিন্তু সম্ভব না, কারণ তুমি কিন্তু এখানে অষ্টক পূর্ণ করে রাখছিলা। যখনই তুমি Na+ কে ভেঙে এখান থেকে ইলেকট্রন বের করতে যাবা, তুমি কিন্তু আসলে অষ্টকে হাত দিবা। সো কোনো মৌল কিন্তু চাবে না তার অষ্টকটাকে ভেঙে সে হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থায় আসুক, যার কারণে এটা কিন্তু আসলে হিউজ শক্তি লাগবে, যার কারণে এটা কিন্তু সহজে হবে না। তুমি পারবা, অনেক বেশি শক্তি অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথম আয়নীকরণ শক্তি আছে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু আমাদের এখানে নাই। সো এটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এখন আমাকে একটু বলো, আমরা মনে করো সোডিয়াম, তোমাকে নতুন একটা পেজ নিই, মনে করো আমরা হচ্ছে সোডিয়াম চিন্তা করলাম, সোডিয়াম হচ্ছে সোডিয়াম, তারপরে কি আছে বলো? তারপরে হচ্ছে পটাশিয়াম। এখন সোডিয়ামের লাস্ট সেলে
তোমার শেল কয়টা এখানে, এই যে এইখানে এইটা, এই যে নিউক্লিয়াস, তারপর হচ্ছে প্রথম শেল, তারপর হচ্ছে দ্বিতীয় শেল, আমরা তৃতীয় শেল করে ফেললাম, এই যে দ্বিতীয় শেল, আর লাস্টে হচ্ছে আমাদের কি শেল, তৃতীয় শেল, মানে হচ্ছে এরকম কিছু একটা আসবে। এখন আমরা এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে আমাদের, প্রোটন প্লাস নিউট্রন, আর এই ইলেকট্রনটা এখানে আছে। বলো সোডিয়ামের আকার বড় নাকি পটাশিয়ামের আকার বড়? বলো আমরা কার আকার বড় বলবো বলো তো? পটাশিয়ামের কিন্তু একটা লেয়ার বেশি, বুঝছেন? তাহলে পটাশিয়ামের কিন্তু অবশ্যই আকারটা কি, আকারটা হচ্ছে বড়, কারণ পটাশিয়াম হচ্ছে কয় নম্বর লেয়ারে আছে, 4 নম্বর লেয়ারে, আর সোডিয়াম কয় নম্বর লেয়ারে, সোডিয়াম হচ্ছে 3 নম্বর লেয়ারে। তো আমরা বলতে পারি যে আসলে কি পটাশিয়াম এর আকারটা হচ্ছে বড়, কারণ লেয়ার বেশি হওয়া মানে কি আকার বেশি হয়ে যাওয়া। সো এখানে 1 2 3 4, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসে আছে, এই যে আমাদের নিউক্লিয়াস, প্রোটন প্লাস নিউট্রন। পটাশিয়াম হচ্ছে 19, তুমি একটু খেয়াল করে দেখো, 2 8 8 1, তাহলে কয়টা লেয়ার আছে এখানে বলো, 4টা লেয়ার আছে। এখন এর আকার বড়, তাহলে এর এই যে লাস্ট শেলে যে ইলেকট্রনটা আছে, এই যে লাস্ট শেলে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা কি সহজে বের করা সহজ হবে নাকি এই ইলেকট্রনটাকে বের করা সহজ হবে? আমাকে একটু বলো তো। পটাশিয়ামের লাস্ট শেলে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে তুমি বের করতে তোমাকে বেশি শক্তি দেওয়া লাগবে, নাকি সোডিয়ামের লাস্ট শেলে যে ইলেকট্রনটা আছে সেখান থেকে বের করতে বেশি শক্তি দেওয়া লাগবে? দেখো আকার বড় হওয়া মানে কি, সেখানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের কি আকর্ষণ বলটা একটু কম, আর এখানে কিন্তু আকর্ষণ বলটা একটু বেশি, যার কারণে এই কিন্তু জোর করে ইলেকট্রনটাকে ধরে রাখবে। এখন তুমি যদি এখান থেকে ইলেকট্রনটাকে বের করতে যাও, তাহলে তোমাকে শক্তি বেশি দেওয়া লাগবে, আর এখানে শক্তি কম দেওয়া লাগবে। তার মানে যত আকার বাড়বে আণবিক শক্তির মান তত কি হবে, কমে যাবে, তোমার শক্তিটা কম দেওয়া লাগবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে তোমার আয়নীকরণ শক্তি কি হবে বলো, আয়নীকরণ শক্তি আমাদের কমে যাবে, আয়নীকরণ শক্তি আমাদের কি কমে যাবে, কারণ কি আকার ছোট হয়ে যাবে, আকার বড় হবে, কারণ আকার কি হবে, আকার বড় হয়। তাহলে আমরা এখন থেকে এই জিনিসটা মনে রাখবো, আমরা আকার দিয়ে মনে রাখবো, যত তুমি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসবা তোমার আয়নীকরণ শক্তির মানটা কমে যাবে এবং আকারটা হচ্ছে বেড়ে যাবে। সো তোমার আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে এখানে কি হবে, আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা এবার খেয়াল করো একই পর্যায়ে কি হয়, তুমি যদি পর্যায়ে যাও, পর্যায়ের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার আকারটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যেমন তুমি যদি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম চিন্তা করো, ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই যে সোডিয়াম এ হচ্ছে 11 আর ম্যাগনেসিয়াম এ হচ্ছে 12, তাহলে যখন আমি সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম চিন্তা করলাম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু আকারটা সোডিয়াম থেকে ছোট, কারণ একই পর্যায়ে তুমি জানো যে বাম থেকে ডান দিকে গেলে তোমার আকারটা হচ্ছে কি হয়, আকারটা কমে যায়, আকার কি হয়, আকার কমে যায়। তাহলে আকার যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আয়নীকরণ শক্তির মানটা আস্তে আস্তে কি হবে, আয়নীকরণ শক্তির মানটা আস্তে আস্তে কি হবে বলতো, আয়নীকরণ শক্তির মানটা আস্তে আস্তে বাড়বে, মানে যত আকার ছোট হবে আয়নীকরণ শক্তির মানটা বাড়বে। তাহলে আমরা এভাবে লজিক্যালি বলতে পারি যে তুমি যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাবা আয়নীকরণ শক্তির মানটা আস্তে আস্তে কি বেড়ে যাবে, আকার ছোট হয়ে যাবে। সো আমরা এভাবে চিন্তা করতে পারি। তাহলে আমরা কি শিখলাম যে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তির মান কমে যায় এবং আকারটা বেড়ে যায়, আর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার হচ্ছে বেড়ে যায় এবং আয়নীকরণ শক্তির মানটা আকার কমে যায় এবং আয়নীকরণ শক্তির মানটা কি অবশ্যই বেড়ে যায়, তাহলে শক্তির মানটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তাহলে আয়নীকরণ শক্তি নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই। ওকে, আমরা নেক্সট টপিকে আসি। নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? দেখো কোন মৌলটা, ফার্স্টে আসে পটাশিয়াম, আমরা পটাশিয়াম লিখে ফেললাম, পটাশিয়াম হচ্ছে কে, আমরা সোডিয়াম লিখলাম হচ্ছে Na, আমরা ক্যালসিয়াম লিখলাম হচ্ছে Ca, আমরা ম্যাগনেসিয়াম হচ্ছে Mg। দেখো আমি যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি তাহলে সোডিয়ামের থেকে কিন্তু ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মানটা বেশি, তাহলে যদি আমি সিকোয়েন্স করি যে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বেশি, তাহলে ম্যাগনেসিয়াম বেশি আর সোডিয়াম হচ্ছে কম। কেন কম? কারণ এ এবং এ একই পর্যায়ের মৌল, এ আছে ডান দিকে এ আছে বাম দিকে, তাহলে এর আকার ছোট এর আকার বড়, তাহলে এর আয়নীকরণ শক্তিটা বেশি হবে, এর আয়নীকরণ শক্তি কম হবে। আচ্ছা ক্যালসিয়াম এবং পটাশিয়াম, দেখো ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মধ্যে খেয়াল করো, ক্যালসিয়ামের আকার ছোট পটাশিয়ামের আকার হচ্ছে বড়, তাহলে ক্যালসিয়াম আয়নীকরণ শক্তি পটাশিয়াম থেকে বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়ের মৌল, এটা হচ্ছে 4 নম্বর পর্যায়ের মৌল, তাহলে এই দুজনের মধ্যে কিন্তু এদের আকারটা বড়, সো এদের আয়নীকরণ শক্তির মানটা কিন্তু কম হবে। সো আমি যদি লাস্ট ফিনিশিংয়ে তোমার আসি, আলটিমেটলি আমাদের যে জিনিসটা আমরা পাচ্ছি, সোডিয়ামে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, তারপরে সোডিয়াম, তারপর হচ্ছে আমরা পাচ্ছি ক্যালসিয়াম,
তারপরে পাচ্ছি হচ্ছে আমরা পটাশিয়াম। এই সিকোয়েন্সটা হচ্ছে এটা। তাহলে তুমি এখন থেকে এই সিকোয়েন্স করে একটু বোঝার চেষ্টা করবো যে আসলে কার আয়নীকরণ শক্তির মানটা বেশি হচ্ছে, কার আয়নীকরণ শক্তির মানটা কম হচ্ছে। আমরা যদি এভাবে চিন্তা করতে পারি তাহলে আমরা যে কোনো মৌলের কার আয়নীকরণ শক্তির মানটা বেশি এবং কারটা কম আমরা কিন্তু চিন্তা ভাবনা করলে অ্যান্সার করতে পারবো। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ। এই সিস্টেমটা মনে রাখলে আপনি সহজে আয়নীকরণ শক্তির মানটা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, নেক্সট দেখো আমরা এখন আসি হচ্ছে তড়িৎ ধনাত্মকতা বা ইলেকট্রো পজিটিভিটি। তড়িৎ ধনাত্মকতা বা ইলেকট্রো পজিটিভিটি। দেখো আমরা আয়নীকরণ শক্তি কি শিখছিলাম যে তখন তুমি একটা মৌল থেকে সোডিয়াম, এখান থেকে একটা মৌল থেকে তুমি ইলেকট্রন বের করবা, বের করে Na+ হবে, তাই না? আবার পটাশিয়াম থেকে তুমি ইলেকট্রন বের করবা, বের করে কি হবে? K+ হবে। তো তুমি কি শিখছিলা যে তোমাকে ইলেকট্রন বের করতে গেলে যে শক্তি লাগে তাকে আমরা বলতে পারি আয়নীকরণ শক্তি, তাই না? শক্তি দেওয়া লাগে। এখন আমাকে বলতো সোডিয়ামের ক্ষেত্রে বেশি দেওয়া লাগে নাকি পটাশিয়ামের ক্ষেত্রে বেশি দেওয়া লাগে শক্তিটা? অবশ্যই আমাদের সোডিয়ামের ক্ষেত্রে শক্তি বেশি দেওয়া লাগবে, কারণ আকার হচ্ছে ছোটো, পটাশিয়ামের ক্ষেত্রে আকারটা হচ্ছে বড়। আচ্ছা আমাকে বলো, তাই কাকে সহজে পজিটিভ আয়ন বানানো যায়? কাকে সহজে পজিটিভ আয়ন বানানো যায়? দেখো তো, আমরা অবশ্যই পটাশিয়ামকে সহজে পজিটিভ আয়ন বানাতে পারবো, কিন্তু সোডিয়ামকে বানাতে গেলে আমাকে কষ্ট বেশি করতে হবে, মানে শক্তি বেশি দেওয়া লাগবে। তাহলে কে সহজে পজিটিভ আয়নে পরিণত হয়? তাহলে পটাশিয়াম হচ্ছে সহজে পজিটিভ আয়নে পরিণত হয়। তার মানে এটাকে আমরা বলি তড়িৎ ধনাত্মকতা, ঠিক আছে? ওকে, আমরা এখানেই ছিলাম। দেখো আমরা পটাশিয়াম থেকে আমাদের সহজে আমরা পজিটিভ আয়ন করতে পারতাম, আর সোডিয়ামকে করতে গেলে আমাদের শক্তি বেশি লাগতো। তার মানে আমরা এরকম বলতে পারি যে একই গ্রুপে যখন তুমি উপর থেকে নিচের দিকে নামবা, সেক্ষেত্রে মৌলগুলো সহজে পজিটিভ আয়ন হতে পারবে, শক্তি কম দেওয়া লাগবে। তার মানে পজিটিভিটি কি বাড়বে? পজিটিভিটি কি হচ্ছে বলো? বাড়বে। পজিটিভিটির মানটা বাড়বে, পজিটিভিটি বাড়ে। আর যখন তুমি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাবা, তাহলে কী হবে? পজিটিভিটি কমবে। তাহলে আমরা এটা একটু মনে রাখবো যে যখন তুমি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাবা, সেক্ষেত্রে পজিটিভিটি মান কমে যাবে, আর যখন তুমি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসবে, পজিটিভিটি মানটা বেড়ে যাবে। পজিটিভিটি কাকে বলে? কোনো একটি মৌল ইলেকট্রন দান করে যদি সহজে ধনাত্মক আয়ন তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতা। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এই পজিটিভিটি নিয়ে আমাদের প্রবলেম নয়, আমরা এখন থেকে বলতে পারবো যে কোনো গ্রুপে কোনো পর্যায়ে কীভাবে পজিটিভিটি চেঞ্জ হয়। আচ্ছা, নেক্সট টপিকটা দেখো। তড়িৎ ধনাত্মকতা তো আমরা শিখলামই, পজিটিভিটি। আচ্ছা, আমরা এখন নেক্সট যাই ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো ধাতুগুলো কিন্তু ইলেকট্রন নেয় না, তারা হচ্ছে ইলেকট্রন দেয়, কিন্তু অধাতুগুলো কি করে? ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। আমরা যদি সোডিয়াম চিন্তা করি, ক্লোরিন চিন্তা করি, ক্লোরিন হচ্ছে কি করে? একটা ইলেকট্রন নেয়, নিয়ে কি হয়? Cl- হয়। একইভাবে আমরা যদি মনে করি যে ক্লোরিন ব্রোমিন কি করে? একটা ইলেকট্রন নেয়, বা আয়োডিন চিন্তা করো, মনে করো আয়োডিন কি করে? একটা ইলেকট্রন নেয়, নিয়ে কি হয়? সে হচ্ছে I- হয়। এখন তোমরা জানো যে ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে ক্লোরিনের আকারটা হচ্ছে ছোট, আর আয়োডিনের আকারটা হচ্ছে বড়। তার মানে সেক্ষেত্রে কী হচ্ছে? দেখো তো, এর লাস্ট ছেড়ে যে ইলেকট্রনটা আছে তার সাথে কিন্তু নিউক্লিয়াসের বন্ডিংটা কী হয়? বেশি হয় না কম হয় বলো তো? বেশি। আর এক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের বন্ডিংটা হচ্ছে কি? কম। তাহলে কি এখানে ইলেকট্রন সহজে আকর্ষণ করবে নাকি এখানে ইলেকট্রন সহজে আকর্ষণ করবে? দেখো তো, যেহেতু নিউক্লিয়াস হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে, তার মানে এখানে কিন্তু ইলেকট্রন সহজে আকর্ষণ করবে, বাট এখানে কিন্তু ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের বন্ডিংটা হচ্ছে কম। তার মানে যত আকার বাড়ে ইলেকট্রন আসক্তির মানটা আস্তে আস্তে কমে যায়। যত আকার বাড়বে ইলেকট্রন আসক্তির মানটা কী হবে? আস্তে আস্তে কমে যাবে। তার মানে তুমি যদি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসো, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি মানটা কমে যায়। ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়। আমরা এখন থেকে বলতে পারি যে যত আমি উপর থেকে নিচের দিকে আসবো, আমার ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে? আমার ইলেকট্রন অ্যাফিনিটি কি বলতো? কমে যাবে। এটা একই গ্রুপে যত তুমি উপর থেকে নিচের দিকে আসবে, ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে। আর এক্ষেত্রে কিন্তু উল্টা, এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কী হয় বলতো? বাড়ে। তার মানে আমরা মনে রাখবো যে একই গ্রুপে তুমি যদি উপর থেকে নিচের দিকে আসো, তোমার হচ্ছে আকারটা আস্তে আস্তে বেড়ে যায়, ইলেকট্রন অ্যাফিনিটি কমে। আবার একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তোমার আকারটা হচ্ছে কি? কমে যাচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি বেড়ে যাবে। সবাই ক্লিয়ার? তাহলে আমাদের এইভাবে কিন্তু আমরা বলতে পারবো যে ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে আয়োডিনের ইলেকট্রন আসক্তি কম এবং এক্ষেত্রে ইলেকট্রন বেশি। আচ্ছা, সংজ্ঞাটা কীরকম? যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একটি ইলেকট্রন গ্রহণ করে যে পরিমাণ শক্তি বের হয়ে আসে, এখানে কিন্তু শক্তি দেওয়া লাগবে না, শক্তি কী হবে? বের হয়ে আসবে। ইলেকট্রন বের করতে গেলে কিন্তু শক্তি দেওয়া লাগে, আর ইলেকট্রন ঢুকলে কিন্তু শক্তি বের হয়ে আসবে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন আসক্তি। সবাই ক্লিয়ার? এটা একটা ভ্যালু থাকবে, ভ্যালুটা আমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট আমরা বেসিকটা মনে রাখতে পারলে হচ্ছে। আচ্ছা, নিচের কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সব থেকে কম? ভালো কথা। দেখো আমরা লিখি ম্যাগনেসিয়াম
দেখো এর কি ইলেকট্রন আসক্তি আছে, দেখো তো ধাতু এর কি ইলেকট্রন নিবে না, তাহলে এটা নাই। আচ্ছা সিলিকন এটা আছে, উপধাতু ফসফরাস এরও আছে, সালফার। এখন ফসফরাস এবং সালফারের মধ্যে ফসফরাস হচ্ছে 15, সালফার হচ্ছে 16, এটা 14। তাহলে এদিক থেকে যদি এদিকে আছে আকার কি বাড়ছে না কমছে বলতো? আকার হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে কার? যার আকার ছোট। তার মানে এখানে সব থেকে ইলেকট্রন আসক্তি কম, সব থেকে কার কম বলতো? সালফারের তো আছে, ফসফরাসের কম, এর বেশি এর কম, আর এর কোনো ইলেকট্রন আসক্তি নাই, তার মানে এর সব থেকে কম, এর কোনো ইলেকট্রন আসক্তি নাই। সো তুমি একটু খেয়াল রাখবা, ঠিক আছে? চারজনের মধ্যে কিন্তু এর সব থেকে বেশি, সালফারের সব থেকে বেশি, ফসফরাসের একটু কম, সিলিকনের আরও কম, আর ম্যাগনেসিয়ামের কোনো ইলেকট্রন আসক্তি নাই, তাহলে এটা হচ্ছে কি সব থেকে কম। ওকে, আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এখন তুমি যে ক্লোরিন দেখলা, সেই ক্লোরিন কী করলো? এক ইলেকট্রন নিল, নিয়ে Cl মাইনাস হয়েছে। ওকে, আচ্ছা আরেকটা কী হয়েছে? আয়োডিন, সে একটা ইলেকট্রন নিছে, নিয়ে কী হয়েছে? I মাইনাস হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইলেকট্রন নিয়ে নেগেটিভ আয়নে যে পরিণত হচ্ছে, এই নেগেটিভ আয়নে পরিণত হওয়ার প্রবণতাটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন কে সহজে নেগেটিভ আয়নে পরিণত হয়, ক্লোরিন নাকি আয়োডিন? দেখো তো, দেখো ক্লোরিন কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে কিন্তু সে সহজ, ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে কিন্তু সহজে সে ইলেকট্রোনেগেটিভ হবে। কিন্তু আয়োডিন কিন্তু সহজে হবে না, কারণ তার ইলেকট্রন আসক্তি হচ্ছে কি কম। তাহলে আমরা বলতে পারি যে একই গ্রুপে যত তুমি উপর থেকে নিচের দিকে আসবা, তোমার আকারটা বাড়বে, ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে এবং ইলেকট্রোনেগেটিভিটিও কমে যাবে। সো এখানে আমরা বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি কম, ইলেকট্রোনেগেটিভিটি কম। দেখো তো বুঝছে কিনা? ইলেকট্রোনেগেটিভিটি কমে, যত তুমি উপর থেকে দিকে আসবা ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? কমবে। আবার একই পর্যায়ে বাম থেকে নামতে গেলে তোমার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বাড়বে। দেখছেন? তাহলে ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রোনেগেটিভিটি একই জিনিস, আর হচ্ছে তোমার এই দুটো হচ্ছে একই রকমভাবে চেঞ্জ হয়। একই গ্রুপে তোমার হচ্ছে কী হয়? একই গ্রুপে এটারও কমে, আবার আমাদের এটাও কমে, এটা বাড়ে, এটা বাড়ে। শুধু চেঞ্জ হচ্ছে কোনটা? ইলেকট্রোপজিটিভিটি। দেখো তড়িৎ ধনাত্মকতা এইটা এবং এইটা দুটোর মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে। এর ক্ষেত্রে কিন্তু কী হচ্ছে দেখো তো, এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্ষেত্রে কিন্তু কমে যায়, আর এক্ষেত্রে কিন্তু আকার বড় হয়, ইলেকট্রন আসক্তি কমে যায়। আর এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি, এই আয়নীকরণ শক্তি মানটা হচ্ছে কী হয়? আয়নীকরণ শক্তি মানটা আকার কমে যায়, কিন্তু আয়নীকরণ শক্তি মানটা কিন্তু বেড়ে যায়। ইলেকট্রোপজিটিভিটি মানটা কিন্তু এখানে উল্টা, ইলেকট্রোপজিটিভ কিন্তু উল্টা, ঠিক আছে? পজিটিভ বাড়ে, পজিটিভিটি কমে। সো আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে এই চারটা জিনিস আমাদের কিন্তু খুব ঝামেলা করে। আমরা কলেজ অ্যাডমিশন টেস্টে আমাদের এখান থেকে কোশ্চেন থাকতে পারে, তোমাকে তিন চারটা মৌল দিয়ে বলবো যে কার ইলেকট্রন আসক্তি বেশি, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার পজিটিভিটি বেশি, এগুলো তোমাকে বলবে। তুমি এগুলো জাস্ট বেসিকটা মনে রাখবা, তুমি পারবা। আমরা নেক্সট টপিক্সে আসি, সেটা হচ্ছে ক্লোরিনের তুলনায় ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি কেন ব্যাখ্যা করো? এটা আমরা জানি যে ফ্লোরিন কোথায় আছে বলো? ফ্লোরিন হচ্ছে এই, আর ক্লোরিন হচ্ছে এই। তাহলে ক্লোরিনের আকার হচ্ছে বড় আর ফ্লোরিনের আকার হচ্ছে ছোট। তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বেশি হবে না কম হবে? এটা তো সহজ কথা। ইলেকট্রোনেগেটিভিটি এখানে কিন্তু বেশি হবে, আর ক্লোরিনের কী হবে? অবশ্যই কম হবে, কারণ আকার বড়। কিন্তু এখানে একটা আরেকটা ব্যাপার আছে, সেটা তোমাদের লেভেলে নাই, সেটা হচ্ছে এখানে ইলেকট্রন ডেন্সিটি একটা ব্যাপার আছে, বুঝছেন? ইলেকট্রন ডেন্সিটি, বাট এটা এখন আমরা আলোচনা না করি। আমরা জাস্ট এখন মনে রাখি যে যেহেতু এটা আকার ছোট, তার মানে ইলেকট্রোনেগেটিভিটিটা হচ্ছে বেশি, এর আকার বড়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কি কম। আচ্ছা, অক্সিজেন তো সালফার তুলনায় বেশি কেন? আমরা ব্যাখ্যা করতে পারবো। অক্সিজেনের হচ্ছে আকার, অক্সিজেন হচ্ছে 8 আর সালফার হচ্ছে কত? 16। তাহলে এটা হচ্ছে 2 আর 6, আর সালফার হচ্ছে 16, তারপরে 2 8 6। তাহলে বোঝা যাচ্ছে সালফার হচ্ছে আকারে বড়, অক্সিজেন হচ্ছে আকারে ছোট। তাহলে এখন কার ইলেকট্রোনেগেটিভ বেশি হবে বলতো? অক্সিজেন নাকি সালফার? যেহেতু অক্সিজেন আকার ছোট, তাহলে সেই ইলেকট্রনের উপরে বেশি অ্যাট্রাকশন দেখাবে, সো ইলেকট্রোনেগেটিভিটিটা কী হবে? বেশি হবে। আর সালফার ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? কম হবে। দেখো তো বুঝছি কিনা? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো। লাস্ট একটা অঙ্ক আছে আমাদের, এই অঙ্কটাকে আমরা সলভ করার চেষ্টা করি। আমরা মিথেন এবং আমরা হচ্ছে কার সাথে বিক্রিয়া করা হচ্ছে? ক্লোরিন, এর বিক্রিয়া করে আমরা কী তৈরি করছি? মিথাইল ক্লোরাইড, দেন HCl। আচ্ছা, বিক্রিয়াটা আমরা লিখে ফেলি, এই বিক্রিয়াটা আসলে কী হচ্ছে দেখি। আমরা মিথেনকে নিলাম, মিথেন হচ্ছে কি বলো? CH4, এই CH4 মিথেন। আমরা এর সাথে কার বিক্রিয়া করাচ্ছি? আমরা হচ্ছে এই ক্লোরিনের বিক্রিয়া করাবো, ক্লোরিনের মানে Cl2 বিক্রিয়া করাবো। ফাইন,
দেখি বিক্রিয়াটা করে কী হয়। এই যে মিথেন হচ্ছে এই হাইড্রোজেন 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 আর হাইড্রোজেন। আচ্ছা ভালো কথা, তুমি ক্লোরিনে বিক্রিয়া করলা। বিক্রিয়া ক্লোরিনটা আসলে এখানে এরকম না, ক্লোরিনটা কিন্তু Cl2 আকারে আছে। সো আমি এটা বলতে যে এটা আসলে Cl বন্ড Cl এরকম আকারে আছে। এখন এই ক্লোরিন ক্লোরিন যে বন্ডটা, এখান থেকে ক্লোরিন আসলে এসে কোন জায়গা থেকে তোমার বিক্রিয়াটা করবে, দেখো সে আসলে আসবে হচ্ছে এই জায়গাটা বিক্রিয়া করবে, এই সি বন্ড এইচ এখানে ভেঙে সে কী তৈরি করবে দেখি আমরা। দেখো সি বন্ড এইচ বন্ড এইচ বন্ড এইচ, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্লাস, এখানে কিন্তু তোমার ঠিক নাই। তার মানে বিক্রিয়াটা আসলে হবে কোন জায়গায়, বিক্রিয়াটা হবে হচ্ছে এইখানে Cl তৈরি করবে আর একটাই বের হয়ে এখানে HCl তৈরি করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন বিক্রিয়াটা হবে, বিক্রিয়াটা হওয়ার নিয়ম হচ্ছে যে সে ক্লোরিনটা এসে এখানে হিট করবে, করে এখান থেকে হাইড্রোজেনকে সরাই ফেলবে, সরাই এখানে বিক্রিয়া করে সে এটা তৈরি করে ফেলবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে কি উৎপাদ। তাহলে বিক্রিয়কে কি হয়, বন্ধন ভাঙে, আর উৎপাদে কি হয়, বন্ধন তৈরি হয়। বন্ধন ভাঙতে গেলে তোমার শক্তি দেওয়া লাগে, আর বন্ধন তৈরি হলে শক্তি বের হয়ে আসে। এটা মনে রাখবা যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে বন্ধন ভাঙে, মানে এখানে শক্তি কি দেওয়া লাগে, আর এই জায়গাটা হচ্ছে শক্তি বের হয়ে আসে। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে আমার শক্তি কতটুকু দেওয়া লাগে, দেখি আমরা। আমাকে ভাঙতে হচ্ছে সি বন্ড এইচ, এটা ভাঙতে হচ্ছে, আর ভাঙতে হচ্ছে Cl বন্ড Cl। তাহলে এই দুটো বন্ডের শক্তি আমরা হিসাব করে ফেলি। সি বন্ড এইচের শক্তি হচ্ছে দেখো 244, আমাদের কোশ্চেনে দিয়ে দিছে। তাহলে 244 লিখলাম, প্লাস হচ্ছে আমাদের এখানে কতটুকু লাগছে Cl বন্ড Cl, দেখো তো Cl বন্ড Cl, সরি এটা হচ্ছে 244 না, এটা 414। সি বন্ড এইচ ভাঙতে কতটুকু লাগছে আমাদের বলো, 414। আর এই Cl বন্ড ভাঙতে আমাদের লাগছে হচ্ছে 244। তাহলে মোট কতটুকু লাগছে আমাদের দেখো তো, আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি, আমাদের মোট লাগছে এখানে আমাদের মোট কতটুকু লাগলো শক্তি দেখো তো। আমার শক্তি লাগছে হচ্ছে আমাদের এখানে 414 প্লাস 244, 658 কিলোজুল পার মোল। আমাদের এতটুকু শক্তি কি লাগছে, আমাদের এতটুকু শক্তি দেয়া লাগছে, এতটুকু শক্তি কি লাগছে দেয়া লাগছে। কিন্তু মানে তুমি এতটুকু শক্তি দিয়ে কিন্তু এই বন্টনটাকে ভাঙছো, মানে এটা হচ্ছে প্রদত্ত শক্তি বা প্রদানকৃত শক্তি, যতটুকু শক্তি তুমি দিছো, ঠিক আছে। ওকে ফাইন। এবার দেখো উৎপাদে কি হচ্ছে, উৎপাদে কিন্তু দুইটা বন্ড ভাঙছে, একটা হচ্ছে CCl বন্ড আর একটা হচ্ছে HCl বন্ড। আমরা যদি CCl বন্ড চিন্তা করি, আমাদের এখানে ভাঙছে কয়টা বন্ড, ভাঙছে দুইটা, একটা হচ্ছে CCl বন্ড আর একটা হচ্ছে HCl বন্ড। এই দুটো বন্ড কিন্তু এখানে ভেঙে আছে। সো আমি যদি CCl বন্ডে যাই, দেখো তার মানটা দিয়ে আসতে হচ্ছে 326, তাহলে 326 প্লাস HCl বন্ডটা দিয়ে আসছে কত দেখো তো 431। তাহলে আলটিমেটলি মানটা কত আসছে দেখো তো, 326 প্লাস 431 যোগ করলে যোগফল হচ্ছে 757। তাহলে আমি বলতে পারি যে আসলে আমার এখানে এতটুকু কিলোজুল কি আছে, এতটুকু কিলোজুল আমার শক্তি নির্গত হয়েছে। এটা কি হয়েছে বলতো, এটা নির্গত হয়েছে মানে বের হয়ে আসছে, নির্গত শক্তি। তাহলে তোমরা এই জিনিসটা বুঝছো কিনা দেখো, খুবই সহজ। আমরা রাসায়নিক বিক্রিয়ায় শক্তি দেওয়া লাগে বিক্রিয়কে, আর উৎপাদে শক্তি বের হয়ে আসে। তাহলে এতটুকু দেওয়া লাগছে, তুমি এতটুকু ইনভেস্ট করছো, আর তোমাকে আউটপুট দিচ্ছে 757। বেশি কোনটা, তোমাকে দিচ্ছে সে বেশি দিচ্ছে নাকি তুমি তাকে বেশি দিছো, তোমাকে সে বেশি দিচ্ছে। তাহলে আমাদের এখানে তাপ তৈরি হয়েছে, এই বিক্রিয়ার তাপটা কী হয়েছে বলতো তৈরি হয়েছে, এবং সেটা হচ্ছে 658 মাইনাস 757। দেখো তোমার এতটুকু কিন্তু শক্তি বের হয়ে আসছে, কারণ তোমাকে সে বেশি দিচ্ছে। তাহলে 658 মাইনাস 757, আচ্ছা তাহলে মাইনাস 99 কিলোজুল। দেখো তোমরা এইটুকু আমরা বুঝছি কিনা, আমরা ম্যাথটা করে আমরা দেখলাম যে সেটা হচ্ছে একটা এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া। সে এখানে তোমাকে এতটুকু তাপ কি করছে বের করে দিচ্ছে, তাহলে এটা এক্সোথার্মিক বা কি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমাকে বলো এই তাপ উৎপাদী বিক্রিয়ায় তোমাকে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার যে প্রভাব, এই তিনটা জিনিস তোমাকে এখন ব্যাখ্যা করতে হবে। মানে কোন নীতি আমরা শিখছি মনে আছে, লাশ নীতি। এই নীতি অনুযায়ী আমাকে এখন ব্যাখ্যা করতে হবে যে আসলে এই বিক্রিয়ায় তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার কি কি প্রভাব আছে। ওকে, তো আমরা একটু দেখি যে কী কী প্রভাব থাকতে পারে আমাদের। দেখি আমরা তো মোটামুটি সবগুলো দেখলাম যে আসলে এটা একটা মিথাইল ক্লোরাইড CH মিথেন প্লাস হচ্ছে ক্লোরিন বিক্রিয়া করে তোমার হচ্ছে ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছে CH3Cl আর হচ্ছে তোমার HCl। এখন আমরা দেখি যে এখানে কতটুকু কী তৈরি হচ্ছে, ডেল এইচ হচ্ছে মাইনাস 99 কিলোজুল পার মোল, তাই না, এরকম তৈরি হয়েছে।
তাহলে আমরা বিক্রিয়াটা কিন্তু এটা একটু আগে করে ফেলছি, আমাদের কিন্তু এখানে মানটা দিয়ে দেয়, বাট আমাদের আসলে এই অঙ্কটাতে কি হয়েছে, আমাদেরকে মানটা কষ্ট করে বের করে নিতে হয়েছে। ওকে, আচ্ছা এবার আমাকে বলো এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া? এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপ দাও তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা লাস্ট নীতি অনুসারে সে যাবে হচ্ছে পিছনের দিকে। আমরা শিখছি যে একটা গাড়ির ইঞ্জিন সেখানে গরম হচ্ছে, তুমি যদি সেটাকে আরও হিট দাও ইঞ্জিনটাকে ঠিক মতন কাজ করবে? করবে না। তুমি কী করবে, তাকে ঠান্ডা করবা। তাহলে ইঞ্জিনটাকে কাজ আউটপুট পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, ইঞ্জিনটাকে ঠান্ডা করতে হবে, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়া তোমার তো বিক্রিয়া অলরেডি তাপ তৈরি হচ্ছে, এখন তুমি যদি আরও হিট দাও তাহলে সে তো সামনের দিকে যাবে না, সে হিটটাকে পোষণ করার জন্য কী করবে, পিছন দিকে চলে যাবে। তার মানে এক্ষেত্রে উৎপাদের মানটা কমে যাবে, বিক্রিয়কের মানটা আস্তে আস্তে বাড়বে। তো তুমি যদি তাপ কমাও তাহলে সেক্ষেত্রে কী হবে, বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে তাপমাত্রা বাড়লে কী হবে, বিক্রিয়াটা পিছনের দিকে যাবে, তাপ কমালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আচ্ছা, তারপরে বলছে কি চাপ। দেখো এখানে কয় মোল আছে, 1 মোল, এখানে 1 মোল, তাহলে 1 + 1 যোগ করলে 2 মোল, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 + 1 তারপর 2 মোল। দুই পাশে কিন্তু মোল সংখ্যা সমান, তার মানে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, কারণ দুই দিকে হচ্ছে মোল সমান। তুমি চাপ দিলে বিক্রিয়াটা আসলে কোনো দিকে যাবে না। যদি এরকম হতো এখানে 4 মোল আর এখানে 2 মোল, মনে করো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এই দেখো নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কী হচ্ছে দেখো তো, 2 মোল অ্যামোনিয়া হচ্ছে। তাহলে এই বিক্রিয়ায় কিন্তু চাপের প্রভাব আছে। কেন? কারণ এখানে কিন্তু বিক্রিয়কে আসা হচ্ছে 4 মোল আর উৎপাদ হচ্ছে 2 মোল, এখানে মোল সংখ্যা বেশি, এখানে মোল সংখ্যা কম। তুমি যদি চাপ দাও বিক্রিয়াটা আসলে সামনের দিকে যাবে, কারণ সে সবসময় বেশি থেকে কমের দিকে যাবে। যদি চাপ কমাই তাহলে বিক্রিয়াটা পিছনের দিকে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এই বিক্রিয়া যেহেতু মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, ডেলেন এর মানটা 0, তাহলে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। সবাই বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট একটা দেখি কোশ্চেন আমরা, ঘনমাত্রা। ঘনমাত্রাটা হচ্ছে তুমি যদি এই দিকের ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়া এর সামনের দিকে যাবে, যদি তুমি উৎপাদের ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়া পিছনের দিকে যাবে, মানে বিক্রিয়কের দিকে যাবে। খুবই সহজ হিসাব। তাহলে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা যে কী প্রভাব আছে আমরা কিন্তু ব্যাখ্যা করে ফেললাম। খুবই সহজ, খুবই সিম্পল জিনিস। তোমাকে যে কোনো বিক্রিয়া দিলে তুমি এখানে ব্যাখ্যা করে ফেলতে পারবা। আচ্ছা, মোটামুটি আমরা আমাদের যেটা করতে হয়েছে এই অঙ্কটাতে আমাদের কষ্ট করে কিন্তু আগে ফার্স্টে ডেলের মানটা বের করতে হয়েছে, দেন আমাদের এখান থেকে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে হয়েছে। কিন্তু তোমাকে হয়তো এরকম না দিয়ে তোমাকে খুব সহজ করে দিতে পারে। তোমাকে হয়তো বলতে পারে দেখো যে সাপোজ তোমাকে বলতে পারে যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তোমার কি হচ্ছে 2NO, এবং তোমাকে আমি বললাম যে এই বিক্রিয়া ডেলিসটা হচ্ছে প্লাস 180 কিলোজুল। তার মানে কি বোঝাচ্ছে যে এই বিক্রিয়াটা হচ্ছে, তুমি বুঝতে পারছো এটা হচ্ছে কি একটা তাপ হারি বিক্রিয়া, এটা হচ্ছে কি একটা তাপ হারি বিক্রিয়া, তাই না? প্লাস মানে কি এই বিক্রিয়াটা হচ্ছে কি একটা তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া হলে তুমি যদি বিক্রিয়ার তাপ দাও বিক্রিয়াটা কিন্তু সামনের দিকে যাবে। কোন দিকে যাবে বলো তো? বিক্রিয়া যাবে হচ্ছে সামনের দিকে, কারণ তাপ হারি বিক্রিয়ায় তার তাপ দরকার, তার বিক্রিয়াটা করার জন্য কী দরকার, তাপ দরকার। তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আর এটা যদি তাপ কমায় দাও তাহলে বিক্রিয়াটা পিছনের দিকে যাবে। ঠিক আছে, খুব সহজ হিসাব। আচ্ছা, এবার চাপে আসি। এখানে কয় মোল আছে, এটা 1 মোল, এটা 1 মোল, তাহলে কি 2 মোল আছে। তুমি চাপ দাও, এখানেও কয় মোল আছে, 2 মোল আছে, তাহলে আসলে বিক্রিয়াটা কোনো দিকে যাবে না। তার মানে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, কারণ মোল সংখ্যার কোনো চেঞ্জ নাই। আর ঘনমাত্রা হচ্ছে তুমি যদি এখানে ঘনমাত্রা বাড়াও তাহলে সেক্ষেত্রে সে উৎপাদে যাবে, আর যদি উৎপাদে বাড়াও তাহলে সে বিক্রিয়কে আসবে। সবাই বুঝছি? তাহলে আমরা মোটামুটি কিন্তু আজকের ক্লাসটাতে যেটা করলাম, আমরা কতগুলো কোশ্চেন সলভ করলাম, যে এটা হচ্ছে আমাদের ফাইনাল টাচ। মানে আমরা যেহেতু আমাদের কলেজ পরীক্ষার সামনে, আমরা জাস্ট হচ্ছে ভর্তি পরীক্ষার সামনে আমরা জাস্ট কতগুলো ফাইনাল কোশ্চেন দেখলাম। সো আমি তোমাদেরকে আরও 2-3টে ক্লাস দিব। জাস্ট এই ক্লাসগুলো তোমরা করলে তোমাদের কলেজের পরীক্ষাতে যতগুলো কেমিস্ট্রি কোশ্চেন আসছে সেগুলো আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই এই প্লেলিস্টটা যেটা আমাদের inshina.com আছে সেখানে যেয়ে তোমরা এটা কি সলভ দেখে ফেলবা। তো আমি তোমাদেরকে একটু প্রসেসটা দেখাই দিই যে আসলে কীভাবে আমরা ভিডিওগুলো দেখব। আপলোড দিচ্ছি হচ্ছে এই দেখো মোডে, যে আমরা ডেস্কটপ যাব, যে এখানে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই যে এখানে যাব যে inshina.com, তোমরা এখানে যাবা। এখানে যাওয়ার পরে তোমরা যেটা করবা দেখো এই যে এখানে দেখো আমাদের একটা আছে, সেটা হচ্ছে যে ফ্রি ক্লাস। ওকে, এই যে ফ্রি ক্লাসটাতে যাবা, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার যেটা করা আছে আমাদের সব টিচারদের জাস্ট ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে হচ্ছে এই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এখানে হচ্ছে আমার ক্লাসগুলো দেওয়া আছে। তো তোমরা এই যে inshina.com যাবা, যে ওইখানে যে জাস্ট আমার যে ফ্রি ক্লাসগুলো আছে তোমরা সেখানে দেখতে পারবা। তোমরা যদি একদম প্রথম দিকে যাও, দেখো এখানে যাও ফ্রি ক্লাস, এখানে যে তোমরা দেখতে পারবা যে NDC কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম, এখানে যাবা, যে তোমার নিচের দিকে যাবা, দেখো প্রথমে দিয়ে আছে
ফ্রি ক্লাসে প্রথমে কী দিয়ে আসে বলো তো, ফিজিক্স দিয়ে আসে, তারপর দিয়ে আসে হচ্ছে তোমার এখানে দেখো এখানে নিচের দিকে গেলে ম্যাথ, আর লাস্টের দিকে তোমার হচ্ছে এখানে কেমিস্ট্রি পেয়ে যাবা। এই যে এখানে ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে মোটামুটি সবগুলো হচ্ছে ভিডিও তোমরা দেখে আসতে পারবা যে আসলে আমাদের মানে এটা এক করে সিরিয়াল করে 1 2 3 এইভাবে কিন্তু আমি তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা এই ভিডিওগুলো সব দেখে ফেলতে পারবা। সো তোমরা অবশ্যই কলেজের পরীক্ষাতে আমি 6 পর্যন্ত দিয়ে ফেলছি, আমি তোমাকে আরও ভিডিও দিব। সো তোমরা যদি মোটামুটি ফাইনাল মোমেন্টে জাস্ট এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো, তোমাদের কলেজের ভর্তি পরীক্ষাতে মোটামুটি আমি বলতে পারি যে আসলে সবগুলো কোশ্চেনই মোটামুটি কমন পড়বে এবং তোমাদের মেইনলি হচ্ছে বেসিকটা হচ্ছে স্ট্রং হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো ফলো করবা। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।